নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পকথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য আপনাদের অজস্র ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। রবীন্দ্র জন্মজয়ন্তীর সপ্তাহান্তে এই পডকাস্টে আমাদের 3 কথকের 3টি নিবেদন, তাঁর 3টি গল্প গ্রন্থের থেকে গল্প পাঠ। মহাশ্বেতা পাঠ করেছে রবীন্দ্রনাথের সর্বাধিক প্রচলিত গল্প সংগ্রহ গল্পগুচ্ছ থেকে 3টি গল্প। রাজীব পাঠ করেছে রবীন্দ্রনাথের কাব্যধর্মী গল্প সংগ্রহ লিপিকা থেকে 3টি গল্প। আর আমি নিয়ে এসেছি রবীন্দ্রনাথের শেষ বেলার অন্তরঙ্গ অথচ সুদূর প্রসারী চেতনাচারণের গল্প সংগ্রহ গল্পস্বল্প থেকে 3টি গল্প। রবীন্দ্রনাথ বা তাঁর সাহিত্যের আলোচনা করার বৈদগ্ধ্য আমাদের নেই, সে চেষ্টা আমাদের পক্ষে ধৃষ্টতা হতো। সে কাজ অনেক জ্ঞানী গুণীজনে করেছেন, তার থেকে স্বল্প কিছু আর নিতান্ত পাঠক হিসেবে আমাদের নিজেদের কিছু কথাই শুধু বলছি। প্রথমেই বলি এই 3টি এপিসোডকে এই পরম্পরায় কেন সাজিয়েছি। গল্পগুচ্ছ বইয়ের প্রথম প্রকাশ 1900 সালে, বঙ্গাব্দ 1307 সনে। লিপিকা গ্রন্থের প্রকাশ 1922 আর গল্পস্বল্প কবির প্রয়াণের সময় 1941 সালে। মনে হতে পারে এই অনুক্রম অনুসরণ করাই উচিত ছিল, কিন্তু আমরা করছি তার ঠিক উল্টো। আসলে আমাদের মনে হয়েছে রবীন্দ্রনাথের চেতনার ব্যাপ্তিকে কালানুক্রমের সংকীর্ণ দৃষ্টিভঙ্গিতে দেখা চলে না। রবীন্দ্রনাথের উপর ছিল মহাকালের ছায়া, শেষ বলে কিছু নেই। তাঁর 80 বছরের সৃষ্টি জীবনের শেষের দিকের কীর্তি দেখে বা পড়েও তাঁর যৌবনের বা এমনকি বলা চলে কৈশোরের সৃষ্টিকেও প্রয়োজনাতিরিক্ত মনে করা চলে না, বরং তা আবার গভীরভাবে পড়ে নতুন উপলব্ধি লাভ করার সুযোগ হয়। তাছাড়া 1900 সালে প্রকাশিত গল্পগুচ্ছর পরে আরও একাধিক খণ্ড প্রকাশিত হয়েছিল। সেই প্রথম খণ্ডটিতে 30 কি 32টি গল্প ছিল মাত্র। অখণ্ড গল্পগুচ্ছতে স্থান পেয়েছে 95টি গল্প। মহাশ্বেতা তার থেকে যে 3টি বেছে নিয়েছে তার একটি রবীন্দ্রনাথের রচিত সর্বপ্রথম গল্প, লিপিকার অনেক আগের রচনা, আর অন্য একটি রবীন্দ্রনাথের অসমাপ্ত রচনার খসড়াগুলির মধ্যে একটি, অর্থাৎ গল্পস্বল্পের গল্পগুলিরও পরের রচনা। তাই এই অনুক্রম। এবার গল্পস্বল্প সম্পর্কে কয়েকটি কথা বলে আমার পাঠ আরম্ভ করব। আগেই বলেছি কবির প্রয়াণ বর্ষে 1941 সালে এর প্রকাশ। শুধু তাই নয়, এই সংকলনের অতি ক্ষুদ্র গল্পগুলি এবং প্রত্যেকটির অনুবর্তী কবিতাগুলি সবকটি হয় 1940 নয় 1941 সালে রচিত, কেবল একটি 1938, অর্থাৎ রবীন্দ্রনাথের একেবারে শেষের জীবনের রচনা। জীবনযুদ্ধে বহু আঘাতপ্রাপ্ত, মানুষের বিশ্বাসঘাতকতায় মূঢ়তায় ব্যথিত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের উন্মাদনায় স্তম্ভিত, মানবজাতির ত্রাণ সম্পর্কে শঙ্কিত, বহু শারীরিক পীড়ায় জর্জরিত রবীন্দ্রনাথের এই মূর্তি আমাদের অনেকের কাছেই অপেক্ষাকৃত অপরিচিত। প্রকৃত মহামানবের মতোই তাঁর চেতনা তখন অনন্তের প্রতি নিবদ্ধ। তারই মধ্যে তিনি এক একটি শাশ্বত সত্যের বিন্দু রেখে গেছেন গল্পস্বল্পের এক একটি অতি ক্ষুদ্র অনুগল্পের মধ্যে। মুখে মুখে বলে গেছেন, লিপিবদ্ধ করেছেন রানীচন্দ বা কোনো কোনো ক্ষেত্রে হয়তো অধ্যাপক ক্ষিতীশ রায়। প্রখ্যাত সাহিত্যিক ও সাহিত্য গবেষক নারায়ণ গঙ্গোপাধ্যায় রবীন্দ্রনাথের ছোট গল্পের বিষয়ে কয়েকটি প্রবন্ধ রচনা করেছিলেন। পরে সেগুলি একত্রিত আকারে কথাকৌবিদ রবীন্দ্রনাথ নামের একটি বই হিসেবে প্রকাশ পায়। রবীন্দ্রানুরাগী শ্রোতা বন্ধুদের বলবো, বইটি যদি না পড়ে থাকেন তাহলে অবশ্যই পড়বেন। সেখানে নারায়ণ গঙ্গোপাধ্যায় গল্পস্বল্প সম্পর্কে বলেছেন, সাহিত্য হিসেবে বইটির স্বাতন্ত্র্য হয়তো বেশি নেই,
কিন্তু স্বাদ আছে। ভাষায় সেই পরিণত বয়সের বুদ্ধিদীপ্ত স্বচ্ছতা, অল্প কথায় এক একটি ছবি ফুটিয়ে তোলার সেই ইন্দ্রজাল, মন্তব্যে সেই শাণিত ইঙ্গিত, জীবনের শেষ সীমান্তে দাঁড়িয়েও অদ্বিতীয় সেই রবীন্দ্রনাথ। গল্পস্বল্পের সূচনার কথা জানতে পারি রানীচন্দের লেখা গুরুদেব জীবনী থেকে, ৭ম অধ্যায়ে। একদিন রবীন্দ্রনাথ ডেকে পাঠিয়েছিলেন রানীকে, কিন্তু কেন তা রানী প্রথমে বুঝতে পারেননি। রানীর নিজের কথাতেই শুনুন। কি হলো, কেন ডাকলেন? হতভম্বের মতো দাঁড়িয়েই থাকি। খানিক বাদে বুড়ি কাজ সেরে নিচে নেমে গেল। গুরুদেব এবার মুখ ফিরিয়ে বললেন, কলমটা পাওয়া যাচ্ছে না। সে কি কথা? ঘাবড়ে গেলাম। গুরুদেব বললেন, খোঁজ পড়ে গেল মশারির চাল পর্যন্ত। স্তম্ভিত, বিস্মিত, ভীত যা কিছু তখন আমি সব রকমেরই। গুরুদেব গম্ভীরতর হয়ে বললেন, আচ্ছা, এই কলমটাই নাও। নিলাম। বললেন, দেখছ কি, লিখে ফেলো। নীলুবাবুর কলমটা পাওয়া যাচ্ছে না, খোঁজ পড়ে গেল মশারির চাল পর্যন্ত। বাঁচলাম, দম বন্ধ হয়ে এসেছিল প্রায়। গুরুদেবের মুখেও হাসির রেখা ফুটে উঠল। বলে যেতে লাগলেন, ডেকে পাঠালেন পাড়ার মাধুবাবুকে। বললেন, ওহে মাধু, আমার কলমটা। মাধুবাবু বললেন, জানলে খবর দিতুম। ধোপাকে ডাক পড়ল হারুন আপিতকে। গুরুদেব বলে যেতে লাগলেন, আমি লিখতে থাকলাম। তখনই তৈরি হয়ে গেল গল্প বিজ্ঞানী। গুরুদেব বললেন, যাও, বাইরে ক্ষিতীশ দাঁড়িয়ে আছে, তাকে দাও গে এটি। ক্ষিতীশ এসেছিল গল্প চাইতে, বিশ্বভারতীর কি একটা কাগজে ছাপতে চায়। তাকে হ্যাঁ না কিছু আর কথা না দিয়ে বাইরে দাঁড়িয়ে থাকতে বলে আমাকে ডেকে পাঠালেন, সঙ্গে সঙ্গে গল্প লিখে দিলেন। গল্প স্বল্পের শুরু হলো এমনি করে। অবশ্য এই আরম্ভের পরেও লেখাগুলির সংশোধন এবং পরিমার্জন চলত। জীবনের এই শেষ সীমান্তেও রবীন্দ্রনাথের রচনাগুলি যে অবহেলায় রচিত নয়। নারায়ণ গঙ্গোপাধ্যায় যে বুদ্ধিদীপ্ত স্বচ্ছতার কথা বলেছেন, তার পিছনে যে আছে রবীন্দ্রনাথের স্বভাবসুলভ পরিশ্রম, সেই সাক্ষ্যও পাই রানীচন্দের লেখা থেকেই। রানী বলেছেন, যেখানেই যুক্তাক্ষর বা শুদ্ধ ভাষা এসে যেত, তা কেটে কেটে তিনি বলার ভাষায় বদলাতেন। রাজরানী গল্পে যেমন শুরুতে হয়েছিল, আচ্ছা, তাহলে রাজবেশ পরুন, হীরের হার, সূর্যকান্তমণির মুকুট আর প্রবালখচিত কঙ্কণ আর গজমতির কুণ্ডল, তা কেটে করলেন চুনিপান্নার হার, মানিক লাগানো মুকুট, হীরে লাগানো কাঁকন আর গজমতির কানবালা। তেমনি পরলেন কৌপিন নয়, কোপনি, গায়ে মাখলেন ভস্ম নয়, ছাই, ললাটে আঁকলেন ত্রিপুণ্ড্রক নয়, তিলক, আর হাতে নিলেন কমণ্ডলু আর বিল্ল নয়, বেলকাঠের দণ্ড। রবীন্দ্রনাথ কেন এই সহজ ভাষা অবলম্বন করার জন্য এত পরিশ্রম ব্যয় করলেন তা জোর দিয়ে বলতে পারি না, কিন্তু মনে হয় শুধু লেখাকে যুগধর্ম অনুগামী করাই তাঁর উদ্দেশ্য ছিল না। এই লেখাগুলি তিনি নাতনি কুশ্মীকে বলার ভঙ্গিতে পরে সাজিয়েছেন। রানীচন্দের লেখা থেকেই জানতে পারি গল্পগুলির প্রথম রচনার সময় এই উপস্থাপনা ছিল না। পরে তিনি কুশ্মীর সঙ্গে কথাবার্তার অংশগুলি জুড়ে দিয়েছিলেন, বলেছিলেন, নয়তো নেহাতি ছোট গল্প হয়ে থাকতো এগুলো। কিন্তু মনে হয় যে এই কথার অন্তর্নিহিত কিছু গভীরতর কারণও হয়তো রবীন্দ্রনাথের ছিল। বইয়ের গোড়াতে ভূমিকার মতো যে কবিতাটি আছে, তাতে রবীন্দ্রনাথ বলেছেন, আমাদের কাল থেকে ভাই এ কালটা আছে বহু দূরে, মোটা মোটা কথাগুলো তাই বলে থাকি খুব মোটা সুরে। মানে এই পরিণত বয়সের দূরদর্শী চেতনায় রবীন্দ্রনাথ নিশ্চয়ই এটাও বুঝেছিলেন যে তাঁর এই বহু কষ্টলব্ধ চিন্তাগুলি সর্বজনের কাছে খুব সুখশ্রাব্য নাও হতে পারে।
আর সেই জন্যেই এই অতি সহজ ভাষার আশ্রয়, তাঁর বাণী গ্রহণের পথে অন্তরায় যত দূর পারা যায় সরিয়ে নেওয়ার চেষ্টা। যে সহজ ভাষাকে রবীন্দ্রনাথ স্বভাবসিদ্ধ লঘু বিনয়ের সঙ্গে বলেছেন মোটা সুর। আর কুশ্মীর সঙ্গে কথোপকথনের অবতারণাও হয়তো এই জন্যই, কারণ এই সহজ ভাষায় বলা সহজ সত্যগুলিকে সহজে গ্রহণ করা হয়তো একমাত্র নিরহংকার শিশু হৃদয়ের পক্ষেই সম্ভব। লজ্জার সঙ্গে জানাচ্ছি যে কুশ্মী কে তা আমি নিঃসন্দেহভাবে জানি না। রবীন্দ্র বিষয়ে বিজ্ঞ শ্রোতাবন্ধুরা কেউ যদি কোনো প্রমাণ নির্দেশ করতে পারেন অবশ্যই জানাবেন, আমি কৃতজ্ঞ থাকব। এই বইয়ের উৎসর্গ রবীন্দ্রনাথের নাতনি নন্দিতাকে। নন্দিতা ছিলেন রবীন্দ্রনাথের সর্বকনিষ্ঠা কন্যা মীরা দেবীর পুত্রী, যিনি পরে স্বাধীনতা সংগ্রামী কৃষ্ণ কৃপালিনীকে বিয়ে করেছিলেন। বইয়ের গোড়ায় রবীন্দ্রনাথ ও নন্দিতার ফটোগ্রাফ আছে, কবির মৃত্যুর মাত্র কয়েকদিন আগের তোলা। নন্দিতার ডাকনাম ছিল বুড়ি। অনুমান করি নন্দিতাই গল্পস্বল্পের কুশ্মী, হয়তো তাঁর আর একটি ডাকনাম। গল্পস্বল্পের গল্পগুলির রচনাকালে নন্দিতার বয়স 25, কিন্তু গল্পগুলি পড়লে কুশ্মীকে অনেক ছোট মেয়ে বলে মনে হয়। তা অবশ্য হতেই পারে, কারণ রবীন্দ্রনাথ হয়তো বাল্যের কুশ্মীকে স্মরণ করেই গল্পগুলি লিখেছিলেন। পাঠ করার সময় আমি কুশ্মীকে ছোট মেয়ে মনে করেই করেছি। আরম্ভ করার আগে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের থেকে আর একটি উদ্ধৃতি দেওয়ার লোভ সামলাতে পারছি না। তিনি লিখেছেন, প্রতিভায় মণিরত্নের অভাব তো ছিল না কোনো দিন, মণি মন্দির গড়া শেষ হয়ে গেল। তারপর যা কিছু ছড়িয়ে ছিটিয়ে ইতস্তত পড়েছিল তাই নিয়ে শিল্পীর খেয়ালের খেলা চলল। কিন্তু পাথরের টুকরোর ভেতরেও এখানে ওখানে 2-4টি হিরে মানিক ছিল। গল্পস্বল্পের পাতায় পাতায় তারাই ঝিকমিক করে উঠেছে। অনেক কথা হলো, এবার আরম্ভ করছি গল্পস্বল্প থেকে আজকে আমার নির্বাচিত প্রথম গল্পের পাঠ। ছোট মেয়েকে বলা গল্প উপলক্ষ করে অতি সহজ ভাষায় এক শাশ্বত সামাজিক সত্য, প্রসঙ্গত রবীন্দ্রনাথের নিজের সহানুভূতি সেই সমাজের কোন স্তরে তাও পরিষ্কার করে বলা। রবীন্দ্রনাথের অনুগল্প বড় খবর। কুশ্মী বললে, তুমি যে বললে এখনকার কালের বড় বড় সব খবর তুমি আমাকে শোনাবে, নইলে আমার শিক্ষা হবে কিরকম করে দাদামশায়? দাদামশায় বললে, বড় খবরের ঝুলি বয়ে বেড়াবে কে বলো, তার মধ্যে যে বিস্তর রাবিশ। সেগুলো বাদ দাও না। বাদ দিলে খুব অল্প একটু বাকি থাকবে, তখন তোমার মনে হবে ছোট খবর, কিন্তু আসলে সেই খাঁটি খবর। আমাকে খাঁটি খবরই দাও। তাই দেব। তোমাকে যদি বিএ পাশ করতে হতো, সব রাবিশই তোমার টেবিলে উঁচু করতে হতো, অনেক বাজে কথা, অনেক মিথ্যে কথা টেনে বেড়াতে হতো খাতা বোঝাই করে। কুশ্মী বললে, আচ্ছা দাদামশায়, এখনকার কালের একটা খুব বড় খবর দাও দেখি, খুব ছোট করে, দেখি তোমার কেমন ক্ষমতা। আচ্ছা শোনো। শান্তিতে কাজ চলছিল। মহাজনী নৌকোয় ঘোরতর ঝগড়া চলছে পালে আর দাঁড়ে। দাঁড়ের দল ঠকঠক করতে করতে মাঝির বিচার সভায় এসে উপস্থিত। বললে, এ তো আর সহ্য হয় না। ওই যে তোমার অহংকারে পাল বুক ফুলিয়ে বলে আমাদের ছোট লোক, কেননা আমরা দিনে রাতে নিচের পাটাতনে বাঁধা থেকে জল ঠেলে ঠেলে চলি, আর উনি চলেন খেয়ালে, কারো হাতের ঠেলার তো আক্কা রাখেন না। সেই জন্যই উনি হলেন বড় লোক। তুমি ঠিক করে দাও কার কদর বেশি। আমরা যদি ছোট লোক হই তবে জোট বেঁধে কাজে ইস্তফা দেব, দেখি তুমি নৌকা চালাও কি করে। মাঝি দেখলে বিপদ, দাঁড় কটাকে আড়ালে টেনে নিয়ে চুপি চুপি বললে, ওর কথায় কান দিও না ভাইয়ারা, নিতান্ত ফাঁপা ভাষায় ও কথা বলে থাকে। তোমরা জোয়ানরা সব মরিবাঁচি করে না খাটলে নৌকা একেবারে অচল। আর ওই পাল করেন ফাঁকা বাবুয়ানা উপরের মহলে।
একটু ঝোড়ো হাওয়া দিয়েছে কি উনি কাজ বন্ধ করে গুটিসুটি মেরে পড়ে থাকেন নৌকোর চালের উপরে। তখন ফড়ফড়ানি বন্ধ, সাড়াই পাওয়া যায় না। কিন্তু সুখে দুঃখে বিপদে আপদে হাটে ঘাটে তোমরাই আছো আমার ভরসা। ওই নবাবির বোঝাটাকে যখন তখন তোমাদের টেনে নিয়ে বেড়াতে হয়। কে বলে তোমাদের ছোট লোক? মাঝির ভয় হলো কথাগুলো পালের কানে উঠল বুঝি। সে এসে কানে কানে বললে, পাল মশাই, তোমার সঙ্গে কার তুলনা? কে বলে যে তুমি নৌকো চালাও? সে তো মজুরের কর্ম। তুমি আপন ফুর্তিতে চলো, আর তোমার ইয়ারবক্সিরা তোমার ইশারায় পিছন পিছন চলে। আবার ঝুলে পড়ো একটু যদি হাঁপ ধরে। ওই দাঁড়গুলোর ইত্রামিতে তুমি কান দিও না ভায়া। ওদের এমনি কষে বেঁধে রেখেছি যে যতই ওদের ঝপঝপানি থাক না, কাজ না করে উপায় নেই। শুনে পাল উঠল ফুলে, মেঘের দিকে তাকিয়ে তাকিয়ে হাই তুলতে লাগল। কিন্তু লক্ষণ ভালো নয়। দাঁড়গুলোর মজবুত হাড় এখন কাত হয়ে আছে। কোন দিন খাড়া হয়ে দাঁড়াবে, লাগাবে ঝাপটা, চৌচির হয়ে যাবে পালের গুমর। ধরা পড়বে দাঁড়েই চালায় নৌকো, ঝড় হোক, ঝাপট হোক, উজান হোক, ভাঁটা হোক। কুসমি বললে, তোমার বড় খবর এইটুকু বই নয়, তুমি ঠাট্টা করছো। দাদামশাই বললে, ঠাট্টার মতো এখন শোনাচ্ছে। দেখতে দেখতে একদিন বড় খবর বড় হয়েই উঠবে। তখন তখন তোমার দাদামশাই ওই দাঁড়গুলোর সঙ্গে তাল মেলানো অভ্যেস করতে বসবে। আর আমি? যেখানে দাঁড় বড় বেশি কচকচ করে সেখানে দেবে একটু তেল। দাদামশাই বললেন, খাঁটি খবর ছোট হয়েই থাকে, যেমন বীজ। ডালপালা নিয়ে বড় গাছ আসে পরে। এখন বুঝেছ তো? কুসমি বললে, হ্যাঁ, বুঝেছি। মুখ দেখে বোঝা গেল বোঝেনি। কিন্তু কুসমির একটা গুণ আছে, দাদামশায়ের কাছে ও সহজে মানতে চায় না যে ও কিছু বোঝেনি। ওর ইরুমাসির চেয়ে ও বুদ্ধিতে যে কম, এই কথাটা চাপা থাকাই ভালো। পালের সঙ্গে দাঁড়ের বুঝি গোপন রেশারেশি, মনে মনে তর্ক করে কার সমাদর বেশি। দাঁড় ভাবে যে ৫-৬ জনা গোলাম তাহার পাছে, একলা কেবল বুড়ো মাঝি পালের তত্ত্বে আছে। পাল ভাবে যে জলের সঙ্গে দাঁড়ের নিত্য বৈরী, বাতাসকে তো বক্ষে নিতে আমি সদাই তৈরি। আমার খাতির মিতার সঙ্গে ভালোবাসার জোরে ওরা আমারে ঝেঁকে ঝেঁকেই শুধু লড়াই করে। ওঠে পড়ে পরের খেয়ে তাড়া, আমি চলি আকাশ থেকে যখনই পাই সাড়া। গল্পস্বল্প থেকে দ্বিতীয় যে গল্পটি পাঠ করব, সেটির প্রধান রস এক অদ্ভুত ব্যক্তির অদ্ভুতত্বের থেকে উদ্ভূত। তার প্রতি ব্যঙ্গ আছে এই গল্পে, কিন্তু কিছুটা সহমর্মিতাও যেন আছে। আসলে অলৌকিক বা অতিপ্রাকৃত প্রসঙ্গ বিশ্বাস করার জন্য আমাদের মনে যে সহজাত বিশ্বাস করার তাগিদ আছে, ব্যঙ্গের প্রধান লক্ষ্য আসলে বোধহয় সেটাই। অপবিজ্ঞান বা সায়েন্টিজম আজও আমাদের সমাজের অনর্থকারী, তাই এই গল্প আজও সময় উপযোগী। রবীন্দ্রনাথের অনুগল্প ম্যাজিশিয়ান। কুসমি বললে, আচ্ছা দাদামশাই, শুনেছি এক সময় তুমি বড় বড় কথা নিয়ে খুব বড় বড় বই লিখেছিলে। জীবনে অনেক দুষ্কর্ম করেছি, তা কবুল করতে হবে। ভারতচন্দ্র বলেছেন, সে কহে বিস্তর মিছা যে কহে বিস্তর। আমার ভালো লাগে না মনে করতে যে আমি তোমার সময় নষ্ট করে দিচ্ছি। ভাগ্যবান মানুষেরই যোগ্য লোক জোটে সময় নষ্ট করে দেবার। আমি বুঝি তোমার সেই যোগ্য লোক? আমার কপাল ক্রমে পেয়েছি, খুঁজলে পাওয়া যায় না।
তোমাকে খুব ছেলে মানুষই করাই? দেখো, অনেক দিন ধরে আমি গম্ভীর পোশাকি সাজ পরে এতদিন কাটিয়েছি, সেলাম পেয়েছি অনেক। এখন তোমার দরবারে এসে ছেলে মানুষের ঢিলে কাপড় পরে হাঁপ ছেড়েছি। সময় নষ্ট করার কথা বলছো দিদি? এক সময় তার হুকুম ছিল না, তখন ছিলুম সময়ের গোলাম। আজ আমি গোলামিতে ইস্তফা দিয়েছি, শেষের কটা দিন আরামে কাটবে। ছেলে মানুষের দোসর পেয়ে লম্বা কেদারায় পা ছড়িয়ে বসেছি, যা খুশি বলে যাব, মাথা চুলকে কারো কাছে কৈফিয়ত দিতে হবে না। তোমার এই ছেলে মানুষের নেশাতেই তুমি যা খুশি তাই বানিয়ে বলছো। কি বানিয়েছি বলো? যেমন তোমাদের ওই হচহ, অমনতর অদ্ভুত খ্যাপাটে মানুষ তো আমি দেখিনি। দেখো দিদি, একটা জীব জন্মায় যার কাঠামোটা হঠাৎ যায় বেঁকে, সে হয় মিউজিয়ামের মাল। ওই হ চ হ আমার মিউজিয়ামে দিয়েছেন ধরা। ওকে পেয়ে তুমি খুব খুশি হয়েছিলে? তা হয়েছিলুম, কেননা তখন তোমার ইরু মাসি গিয়েছেন চলে শ্বশুর বাড়ি। আমাকে অবাক করে দেবার লোকের অভাব ঘটেছিল। ঠিক সেই সময় এসেছিলেন হরিশচন্দ্র হালদার এক মাথা টাক নিয়ে। তাঁর তাক লাগিয়ে দেবার রকমটা ছিল আলাদা, তোমার ইরুমাসির উল্টো। সেদিন তোমার ইরুমাসি শুরু করেছিল জটাই বুড়ির কথা। ওই জটাই বুড়ির সঙ্গে অমাবস্যার রাত্রে আলাপ পরিচয় হতো। সে বুড়িটার কাজ ছিল চাঁদে বসে চরকা কাটা। সে চরকা বেশি দিন আর চলল না। ঠিক এমন সময় পালা জমাতে এলেন প্রফেসর হরিশ হালদার। নামের গোড়ার পদবিটা তাঁর নিজের হাতেই লাগানো। তাঁর ছিল ম্যাজিক দেখানো হাত। একদিন বাদলা দিনের সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে চিঁড়ে ভাজা খাওয়ার পর তিনি বলে বসলেন, এমন ম্যাজিক আছে যাতে সামনের ওই দেওয়ালগুলো হয়ে যাবে ফাঁকা। পঞ্চানন দাদা টাকে হাত বুলোতে বুলোতে বললেন, এ বিদ্যে ছিল বটে ঋষিদের জানা। শুনে প্রফেসর রেগে টেবিল চাপড়ে বললেন, আরে রেখে দিন আপনার মুনি ঋষি দৈত্য দানা ভূত প্রেত। পঞ্চানন দাদা বললেন, আপনি তবে কি মানেন? হরিশ একটিমাত্র ছোট কথায় বলে দিলেন, দ্রব্যগুণ। আমরা ব্যস্ত হয়ে বললুম, সে জিনিসটা কি? প্রফেসর বলে উঠলেন, আর যাই হোক, বানানো কথা নয়, মন্তর নয়, তন্তর নয়, বোকা ভুলোনো আজগুবি কথা নয়। আমরা ধরে পড়লুম, তবে সেই দ্রব্যগুণটা কি? প্রফেসর বললেন, বুঝিয়ে বলি। আগুন জিনিসটা একটা আশ্চর্য জিনিস, কিন্তু তোমাদের ওই সব ঋষি মুনির কথায় জ্বলে না। দরকার হয় জ্বালানি কাঠের। আমার ম্যাজিকও তাই। 7 বছর হর্তকি খেয়ে তপস্যা করতে হয় না, জেনে নিতে হয় দ্রব্যগুণ। জানবা মাত্র তুমিও পারো, আমিও পারি। কি বলেন প্রফেসর, আমিও পারি ওই দেওয়ালটাকে হাওয়া করে দিতে? পারো বই কি, হিড়িং ফিড়িং দরকার হয় না, দরকার হয় মাল মশলার। আমি বললাম, বলে দিন না কি চাই। দিচ্ছি, কিছু না কিছু না, কেবল একটা বিলিতি আমড়ার আঁটি আর শিল নোড়ার শিল। আমি বললুম, এ তো খুবই সহজ। আমড়ার আঁটি আর শিল আনিয়ে দেব, তুমি দেওয়ালটাকে উড়িয়ে দাও। আমড়ার গাছটা হওয়া চাই ঠিক 8 বছর 7 মাসের। কৃষ্ণ দ্বাদশীর চাঁদ ওঠবার 1 দণ্ড আগে তার অঙ্কুরটা সবে দেখা দিয়েছে। সেই তিথিটা পড়া চাই শুক্রবারে রাত্রির 1 প্রহর থাকতে। আবার শুক্রবারটা অগ্রহায়ণের 19 তারিখে না হলে চলবে না। ভেবে দেখো বাবা, এতে ফাঁকি কিছুই নেই, দিনক্ষণ তারিখ সমস্ত পাকা করে বেঁধে দেওয়া। আমরা ভাবলুম, কথাটা শোনাচ্ছে অত্যন্ত বেশি খাঁটি, বুড়ো মালিটাকে সন্ধান করতে লাগিয়ে দেব। এখনো সামান্য কিছু বাকি আছে। ওই শিলটা তিব্বতের লামারা কালিম্পংয়ের হাটে বেচতে নিয়ে আসে ধবলেশ্বর পাহাড় থেকে। পঞ্চানন দাদা এপার থেকে ওপার পর্যন্ত টাকে হাত বুলিয়ে বললেন, এটা কিছু শক্ত ঠেকছে। প্রফেসর বললেন, শক্ত কিছুই নয়, সন্ধান করলেই পাওয়া যাবে। মনে মনে ভাবলাম, সন্ধান করাই চাই, ছাড়া হবে না।
তারপরে শিল নিয়ে কি করতে হবে? রোসো, অল্প একটু বাকি আছে, একটা দক্ষিণাবর্ত শঙ্খ চাই। পঞ্চানন দাদা বললেন, সে শঙ্খ পাওয়া তো সহজ নয়, যে পায় সে যে রাজা হয়। হ্যাঁ, রাজা হয় না মাথা হয়। শঙ্খ জিনিসটা শঙ্খ, যাকে বাংলায় বলে শাঁখ, সেই শঙ্খটা আমরা আর আঁটি দিয়ে শিলের উপর রেখে ঘষতে হবে। ঘষতে ঘষতে আঁটির চিহ্ন থাকবে না, শঙ্খ যাবে ক্ষয়ে, আর শিলটা যাবে কাদা হয়ে। এইবার এই পিণ্ডিটা নিয়ে দাও বুলিয়ে দেয়ালের গায়ে, ব্যাস, একেই বলে দ্রব্যগুণ। দ্রব্যগুণেই দেয়ালটা দেয়াল হয়েছে, মন্তরে হয়নি। আর দ্রব্যগুণেই সেটা হয়ে যাবে ধোঁয়া, এতে আশ্চর্য কি? আমি বললুম, তাই তো, কথাটা খুব সত্যি শোনাচ্ছে। পঞ্চানন দাদা মাথায় হাত বোলাতে লাগলেন বসে বসে, বাঁ হাতে হুঁকোটা ধরে। আমাদের সন্ধানের ত্রুটিতে এই সামান্য কথাটার প্রমাণ হলই না। এতদিন পরে ইরুর মন্তর তন্তর রাজবাড়ি মনে হলো সব বাজে, কিন্তু অধ্যাপকের দ্রব্যগুণের মধ্যে কোনোখানেই তো ফাঁকি নেই। দেয়াল রইল নিরেট হয়ে, অধ্যাপকের পরে আমাদের ভক্তিও রইল অটল হয়ে। কিন্তু একবার দৈবাত কি মনের ভুলে দ্রব্যগুণটাকে নাগালের মধ্যে এনে ফেলেছিলেন। বলেছিলেন, ফলের আঁটি মাটিতে পুঁতে 1 ঘন্টার মধ্যেই গাছও পাওয়া যাবে, ফলও পাওয়া যাবে। আমরা বললুম, আশ্চর্য। হচহ বললেন, কিছু আশ্চর্য নয়, দ্রব্যগুণ। ওই আঁটিতে মনসাসিজের আঠা 21 বার লাগিয়ে 21 বার শুকোতে হবে, তারপর পোঁতো মাটিতে, আর দেখো কি হয়। উঠে পড়ে জোগাড় করতে লাগলুম। মাস 2 লাগলো আঠা মাখাতে আর শুকোতে। কি আশ্চর্য, গাছও হলো, ফলও ধরল, কিন্তু 7 বছরে। এখন বুঝেছি কাকে বলে দ্রব্যগুণ। হচহ বললেন, ঠিক আঠা লাগানো হয়নি। বুঝলাম, ওই ঠিক আঠাটা দুনিয়ার কোথাও পাওয়া যায় না। বুঝতে সময় লেগেছে। যেটা যা হয়েই থাকে সেটা তো হবেই, হয় না যা তাই হলে ম্যাজিক তবেই। নিয়মের বেড়াটাতে ভেঙে গেলে খুঁটি, জগতের স্কুলে তবে পাই ছুটি। অঙ্কর ক্লাসেতে অঙ্কই কষি, সেথায় সংখ্যাগুলো যদি পড়ে খসি। বোর্ডের পরে যদি হঠাৎ নামতা বোকার মতন করে আমতা আমতা, 2 2 4 যদি কোনো উচ্ছ্বাসে একেবারে চড়ে বসে 49। ভুল তবু নির্ভুল ম্যাজিক তো সেই, 5 7 35 কোনো মজা নেই। মিথ্যেটা সত্যই আছে কোনোখানে, কবিরা শুনেছি তারই রাস্তাটা জানে। তাদের ম্যাজিকওয়ালা খ্যাপাপদ্যের দোকানেতে তাই এত জোটে খদ্দের। গল্প স্বল্প থেকে আমার আজ শেষ যে পাঠ, প্রথমে মনে হতে পারে তা একেবারেই ননসেন্স, কিন্তু এই গল্প যে কতটা ভবিষ্যৎমুখী তার পুরো মূল্যায়ন বোধহয় এখনো হয়নি। গল্পের নায়ক বাচস্পতি সম্পূর্ণ নতুন সব শব্দ সৃষ্টি করেন, আর তার থেকেও বড় কথা যে সেই সব শব্দের ব্যাকরণ বা অভিধান রচনা করা অপ্রয়োজনীয় মনে করেন। ভারী অদ্ভুত কথা, কিন্তু সুগভীর। প্রথমত, নতুন শব্দ প্রচলনের চিন্তা বেশ বৈপ্লবিক। নারায়ণ গঙ্গোপাধ্যায় লিখছেন, ভাষা যখন বহু ব্যবহৃত হতে হতে তার ধার এবং ব্যঞ্জনা শক্তি হারিয়ে ফেলে, তখন স্বভাবতই শিল্পীকে নতুন ভাষা আবিষ্কার করতে হয়, তার নবায়ন ঘটে। কোনো কোনো স্বতন্ত্র বক্তব্যের জন্যে সম্পূর্ণ নতুন প্রকাশের প্রয়োজন পড়ে, সে কথা স্মরণে রেখেই জেমস জয়েস তাঁর ভাষা ও ভাষ্যের সমন্বিতি সাধন করেছিলেন। তাঁকে কেউ বাচস্পতির মতো পাগল বলার স্পর্ধা রাখে না। এর থেকেও হয়তো বড় কথা হলো যে শব্দের আপন কাজই হচ্ছে বোঝানো, তাকে আবার বোঝাবে কে। বাচস্পতির এই মন্তব্য এক প্রগাঢ় সত্য, যার সম্পর্কে কোনো ধারণাই বাচস্পতির সময়ের বৈজ্ঞানিকদের ছিল না। আধুনিক ভাষাতাত্ত্বিক গবেষণার একটি শাখা, মনোভাষা বিজ্ঞান বা সাইকোলিঙ্গুইস্টিক্স, এই সত্যকে সবেমাত্র গত 2 দশকে উদ্ঘাটন করতে আরম্ভ করেছে।
কিছু কিছু ধ্বনির বিশেষ বিশেষ সহজাত অর্থ আছে, যা মানুষের ভাষা সৃষ্টির থেকেও প্রাচীন এবং যাকে অবলম্বন করেই আদিম মানুষের কথ্য ভাষা প্রথম গড়ে ওঠে। যেমন ম বা ল ধ্বনির সহজাত অর্থ নরম, আর ক বা ট ধ্বনির সহজাত অর্থ তার ঠিক উল্টো। এইসব ধ্বনির সমন্বয়ে তৈরি শব্দের মানেও সেই সহজাত অর্থকে অনুসরণ করে। তাই কোনো কোনো শব্দ মোলায়েম এবং পেলব, আর অন্য কোনো শব্দ কঠিন বা কাঠখোট্টা। আর সেই জন্যই কোনো অভিধানের তোয়াক্কা না করেই বাচস্পতি যখন বলেন যে সেক্রেটারি চৌকি থেকে তড়তং করে উৎখিয়ে উঠলেন, তার মানে বুঝতে আমাদের অসুবিধা হয় না। কোনো কৌতূহলী শ্রোতাবন্ধু যদি এ বিষয়ে আরও জানতে চান, আন্তর্জালে সাইকোলিঙ্গুইস্টিক্স কিংবা বুবাকিকি এফেক্ট সম্বন্ধে খোঁজ করলে নিশ্চয়ই পাবেন। 100 বছর আগে এ কথা প্রায় কেউই বোঝেননি, কিন্তু রবীন্দ্রনাথ বুঝেছিলেন। তাঁর নিজের রচনায় তিনি কিছু শব্দের আর্শ প্রয়োগ করে গেছেন, আর শেষ জীবনে বলে গেছেন বাচস্পতির কথা। রবীন্দ্রনাথের অনুগল্প বাচস্পতি। দাদামশায়, তুমি তোমার চারদিকে যেসব পাগলের দল জমিয়েছিলে, গুণ হিসেব করে তাদের বুঝি সব নম্বর দিয়ে রেখেছিলে? হ্যাঁ, তা করতে হয়েছে বই কি, কম তো জমেনি। তোমার পয়লা নম্বর ছিলেন বাচস্পতি মশায়, তাকে আমার ভারী মজা লাগে। আমার শুধু মজা লাগে না, আশ্চর্য লাগে। কারণ বলি, কবিতা লিখে থাকি, কথা বাঁকানো চোরানো আমাদের ব্যবসা। যে শব্দের কোনো সাদা মানে আছে, তাকে আমরা ধ্বনি লাগিয়ে তার চেহারা বদল করি। সে এক রকমের জাদুবিদ্যা বললেই হয়। কাজটা সহজ নয়। আমাদের বাচস্পতি আমাকে আশ্চর্য করে দিয়েছিলেন যখন দেখলুম তিনি একেবারে গোড়াগুড়ি ভাষা বানিয়েছেন। কান দিয়ে ধ্বনির রাস্তায় তার মানের রাস্তা খুঁজতে হয়। আমাদের কাজটাও অনেকটা তাই, কিন্তু এত দূর পর্যন্ত নয়। আমরা তবু ব্যাকরণ অভিধান মেনে চলি। বাচস্পতির ভাষা চলত সে সমস্তই ডিঙিয়ে। শুনলে মনে হতো যেন কি একটি মানে আছে। মানে ছিল বই কি, কিন্তু সেটা কানের সঙ্গে ধ্বনি মিলিয়ে আন্দাজ করতে হতো। আমার অদ্ভুত রত্নাকর সভার প্রধান পণ্ডিত ছিলেন বাচস্পতি মশায়। প্রথম বয়সে পড়াশুনো করেছিলেন বিস্তর, তাতে মনের তলা পর্যন্ত গিয়েছিল ঘুলিয়ে। হঠাৎ এক সময় তাঁর মনে হলো ভাষার শব্দগুলো চলে অভিধানের আঁচল ধরে। এই গোলামি ঘটেছে ভাষার কলিযুগে। সত্যযুগে শব্দগুলো আপনি উঠে পড়তো মুখে, সঙ্গে সঙ্গেই মানে আনতো টেনে। তিনি বলতেন, শব্দের আপন কাজই হচ্ছে বোঝানো, তাকে আবার বোঝাবে কে? একদিন একটা নমুনা শুনিয়ে তাক লাগিয়ে দিলেন। বললেন, আমার নায়িকা যখন নায়ককে বলেছিল হাত নেড়ে, দিন রাত তোমার ওই হিদ হিদ হিদিক্কারে আমার পাঁজঞ্জুরিতে তিড়িধঙ্ক লাগে, তখন তার মানে বোঝাতে পণ্ডিতকে ডাকতে হয়নি। যেমন পিঠে কিল মেরে সেটাকে কিল প্রমাণ করতে মহামহোপাধ্যায়ের দরকার হয় না। সভাপতি একদিন বিষয়টা ধরিয়ে দিয়ে বললেন, ওহে বাচস্পতি, সেই ছেলেটার কি দশা হলো? বাচস্পতি বললেন, সে ছেলেটার বুচকিন গোড়া থেকেই ছিল বুঝভুম্বুল গোছের। তার নাম দিয়েছিলাম বীজকুঙ্কুর। মথুরবাবু জিজ্ঞেস করলেন, ও নামটা কেন? বাচস্পতি বললেন, সে যে একেবারেই বীজকুঙ্কুর। পাঠশালার পেডেন্ডোকে দেখলেই তার আন্তারা যেত ফুসকলিয়ে, বুকের ভিতরে করতে থাকতো কুড়ুক্কুর কুড়ুক্কুর। এমন ছেলেকে বেশি পড়ালে সে একেবারেই ফুসকে যাবে, এ কথাটা বলেছিল পাড়ার সবচেয়ে যে ছিল পেড়াম্বর হুড়ুমকি। একটু রসুন, বুঝিয়ে বলি। পেডেন্ডো কথাটা বালির দ্বীপের কাছে পেয়েছি। তাদের মুখের পণ্ডিত শব্দটা আপনিই হয়ে উঠেছে পেডেন্ডো। ভেবে দেখুন কত বড় ওজন। ওর বিদ্যের বোঝা ঠেলে নিয়ে যেতে 10-20 জন ডিগ্রিধারী জওয়ানের দরকার হয়। আর পণ্ডিত, তুড়ি দিয়ে তুড়তুড়ুং করে উড়িয়ে দেওয়া যায়। অটলদা বললেন, বাচস্পতি, তোমার আজকেকার বর্ণনাটা যে একেবারেই চলতি গ্রাম্য ভাষায়, এ তোমাকে মানায় না।
সেদিন যে সাধু ভাষা বেরিয়েছিল তোমার মুখ দিয়ে, যার সধ্বংসৃণীত হার্দিককে বুদ্বুদিদের মন তিংতিড়ি করে ওঠে, সেই ভাষার একটু নমুনা আজ এদের শুনিয়ে দাও। যে ভাষায় ভারতের ইতিহাসটি গেঁথেছ, যার গুরুভার হিসেব করে বলেছিলে ডুন্ডুসমানিত ভাষা, তার পরিচয়টা চাই। শুনে এদের সকলের অন্তরা ফঁচকলিয়ে যাক। বাচস্পতি মশাই শুরু করলেন, সম্মরাট সমুদ্রগুপ্তের ক্রেঙ্কটাকৃষ্ট তরিত্রমন্তপুর যুগাসন উত্থ্রংসিত। একজন সভাসদ বললেন, বাচস্পতি মশাই, উত্থ্রংসিত কথাটা শোনাচ্ছে ভালো, ওর মানেটা বুঝিয়ে দিন। পণ্ডিতজি বললেন, ওর মানে উত্থ্রংসিত। তার মানে উত্থ্রংসিত অর্থাৎ তার মানে হতেই পারে না। মেরে কেটে একটা মানে দিতেও পারি। কিরকম? ভীরভৃঙ্কট্ট। আর বলতে হবে না, স্পষ্ট বুঝেছি, বলে যান। বাচস্পতি আবার শুরু করে দিলেন, সম্মরাট সমুদ্রগুপ্তের ক্রেঙ্কটাকৃষ্ট তরিত্রমন্তপুর যুগাসন উত্থ্রংসিত নিরঙ্করালের সহিত। মথুরবাবুর মুখের দিকে চেয়ে বললেন, কেমন মশায়, বুঝেছেন তো? নিরঙ্করাল একেবারে জলের মতো, ওর চেয়ে বেশি বুঝতে চাইনে, মুশকিল হবে। বাচস্পতি আবার ধরলেন, নিরঙ্করালের সহিত অজাতশত্রু অপরিপর্যম্মিত গর্গরায়ণকে পরমন্তি শয়নে সমসদ্গারিত করিয়াছিল। এই পর্যন্ত বলে বাচস্পতি মশায় একবার সভাস্থ সকলের মুখের দিকে চোখ বুলিয়ে নিলেন। বললেন, দেখুন একবার, সহজ কাকে বলে, অভিধানের প্রয়োজনই হয় না। সভার লোকেরা বললে, প্রয়োজন হলেই বা পাবো কোথায়? বাচস্পতি মশাই একটু চোখ টিপে বললেন, ভাবখানা বুঝেছেন তো? মথুরবাবু বললেন, বুঝেছি বই কি। সমুদ্রগুপ্ত অজাতশত্রুকে আচ্ছা করে পিটিয়ে দিয়েছিলেন। আহা বাচস্পতি মশাই, লোকটাকে একেবারে সংসদগারিত করে দিলে গো, একেবারে পরমন্তি শয়নে। বাচস্পতি বললেন, ছোট লাট একবার এসেছিলেন আমাদের পাড়ার স্কুলে বুটের ধুলো দিয়ে যেতে। তখন আমি তাকে এই বুলবুলি ভাষার একটা ইংরেজি তর্জমা শুনিয়েছিলাম। সভাস্থ সকলেই বললেন, ইংরেজিটা শোনা যাক। বাচস্পতি পড়ে গেলেন, The superfluous infatuation of Akbar dorbendically laceterized the gorbandism of Humayun. শুনে ছোটলাট একেবারে টরে টম্বনে গিয়েছিলেন, মুখ হয়েছিল চাপা হাসিতে ফুসকায়িত। হেড পেডেন্ডোর টিকির চারধারে ভেরেন্ডম লেগে গেল। সেক্রেটারি চৌকি থেকে তড়তং করে উৎখিয়ে উঠলেন। ছেলেগুলোর উজবুমুখ্য ফুড়ফুড়মি দেখে মনে হলো তারা যেন সব ফিরিচুনচুসের একেবারে চিকচাকস আমদানি। গতিক দেখে আমি চংচটকা দিলুম। সভাপতি বললেন, বাচস্পতি, এইখানেই ক্ষান্ত দাও হে, আর বেশিক্ষণ চললে পরাগগলিত হয়ে যাব। এখনই মাথাটার মধ্যে তাজ্জিম মাজ্জিম করছে। বাচস্পতি আর কিছুদিন বেঁচে থাকলে সভাপতির ভাষা এতদিনে ওদের মুখ বুদবুদি শব্দে রঝম গঝম করে উঠত। যার যত নাম আছে সব গড়া পেটা, যে নাম সহজে আসে দেওয়া যাক সেটা। এই বলে কাউকে সে ডাকে বুজকুল, আদ্রুম ডাকত সে যে ছিল অতুল। মতিরাম দাস নিল নাম মুচকুস, কাশিরাম মিত্তির হলো পুচফুস। পাঁশগাড়ি নাম নিল পাঁচকুড়ি ঘোষ, আজ হতে বাজরাই হলো আশুতোষ। ভুসকুড়ি রায় হলো শ্রী মজুমদার, কুর্দম হয়ে গেল যে ছিল কেদার। যেদিন জুথিরে নাম দিল ভুজকুশি, সেদিন স্বামীর সাথে হলো ঘুষোঘুষি। পিচকিনি নাম দিল যবে ললিতারে, দাদা এসে রাস্কেল বলে গেল তারে। মিঠে মিঠে নাম যত মানে দিয়ে ঘেরা, সে বলতো ভাবি কালে রবে না তো এরা। পিত্ত নাসিবে নাম যদি হয় তিতো, ভুজকালী নাম দেখো আমি নিয়েছি তো। পাড়ার লোকেরা বলে ঘিরে তার বাড়ি, ভাবিকালে পৌঁছিয়ে দিব তবে গাড়ি। বেচারা গতিক দেখে দিল মুখ ঢাকা, পিছে পিছে তাড়া করে মেশো আর কাকা। দিয়েছিল যে মেয়ের নাম উজকুড়ি, সঙ্গে উকিল নিয়ে এলো তার খুড়ি। শুনলে সে কেস হবে ডিফামেশনের, ছেড়ে দিল কাজ নাম পরিবেশনের। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট
গল্পকথার আসর.org, GOLPOKOTHARASOR.org।